পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে প্রশ্নবিদ্ধ হবে ভোট, দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই, মত বিশ্লেষকদের। আস্থা ফেরাতে না পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ। ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, স্বাধীন হবে বিচার ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর সন্ত্রাসীদের হামলা, প্রকাশ্যে গুলি করে কর্মকর্তাকে হত্যা। আশঙ্কাজনক 3 জন সিএমএইচে সরাসরি অভিযানে যৌথ বাহিনী। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, নতুন কিছু আসলে না ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। নতুন শিক্ষাবর্ষে আবারও বদলেছে পাঠ্যক্রম, বারবার পরিবর্তনে ব্যাঘাত ঘটে পড়াশোনায়। অভিযোগ শিক্ষার্থীদের খাপ খাওয়াতে বেগ পেতে হয় মফস্বলের স্কুলগুলো। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলী। পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলেন, এ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলেন, আস্থা ফেরাতে না পারলে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণযোগ্যতা হারাবে। এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন এনে প্রার্থীর নাম সহ প্রতীক যুক্ত করতে যাচ্ছে ইসি। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,683 জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য 122টি দেশে ইতোমধ্যে ব্যালট পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পৌঁছানোর পরই ঘটে বিপত্তি। বাহরাইন, ওমান, কুয়েত সহ কয়েকটি দেশে একই ঠিকানায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীক ভাজের স্থানে থাকায় শুরু হয় বিতর্ক। পাল্টাপাল্টি অভিযোগ তুলে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, এমন বিতর্ক এড়াতে পারত ইসি, এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই। একজনের হাতে 10টা ব্যালটের খাম গেল আর সে সবগুলো ভোট দিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাট কতগুলো চ্যানেলে কিছু মেসেজ দিতে হবে, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কনসুলেট, হাই কমিশন, এমবাসি, তাদের মাধ্যমে, একই সঙ্গে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের তো নানারকম গ্রুপ আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে, যেগুলোর থেকে যেন তারা বিরত থাকে। ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইসির নিরপেক্ষতার প্রশ্নে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি ফিরিয়ে আনতে না পারলে ভোটের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। এক ধরনের রিমার্স ছড়িয়ে গেছে, এটা নিয়ে এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি হয়েছে। প্রথমবারের মতো আমরা যে প্রবাসী ভোটিংয়ের যাত্রাটা শুরু করলাম, এটা গ্রহণযোগ্যতা, এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সামগ্রিকভাবে যদি আমি বলি, তো আমার কাছে মনে হয় যে আসলে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি আছে, কিন্তু এর মধ্যেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে আসলে তাদের যে কর্মসম্পাদন সামর্থ্য, সেইটা বিষয়ে আসলে প্রশ্ন উত্থাপন হতে পারে। এমন বিতর্কের মুখে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নিয়ে কথা বলতে চাইলে সচিব সহ কমিশনের কেউই কথা বলেননি। তবে কমিশনার রহমানুল মাসুদ জানান, বিদেশে পুনরায় ব্যালট পাঠানোর সুযোগ নেই। বিদেশে অনেক আগে পাঠানো হচ্ছে, এখন আমরা তো ব্যালট এখান থেকে এখানে পাঠিয়ে বাংলাদেশে। জি না, বিদেশে পাঠাবো না। পোস্টাল ব্যালটে বিদেশের জন্য কোনো পরিবর্তন হবে না। দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি দেওয়া যাবে, এই যে নর্মাল ব্যালট মার্কারে ওই নাম সহ থাকবে, চিন্তা ভাবনা করতেছি। এখন শুধু বলেন যে বিবেচনা, চিন্তা ভাবনা করতেছি। প্রতীক বরাদ্দের পরই দেশের ভেতরে নিবন্ধনকৃতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেস ডিটেক্টর থাকায় পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ইসি। এদিকে 2 থেকে 3 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে বিতরণ করা হবে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম। পোস্টাল ব্যালটে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসীরা। আনন্দের পাশাপাশি সামনে আসছে নানা বিতর্ক। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক নানা প্রচারণা ছড়িয়ে পড়েছে।
নির্বাচন কমিশন অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট কিভাবে গণনা করা হবে তা নিয়ে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের আয়োজন করে কমিশন। সেখানে উঠে আসে পোস্টাল ব্যালটের সমস্যা ও সম্ভাবনার কথা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের স্থানান্তর, মোবাইল নম্বর পরিবর্তনের কারণে অনেক ব্যালট ফেরত আসছে। ব্যালটে ফেস ডিটেক্টর থাকায় কোনোভাবেই ভোট জালিয়াতির সুযোগ নেই বলেও জানান তিনি। বেশিরভাগই ভোট আকারে ফেরত আসবে, কিছু আসবে না। ইতিমধ্যে কিছু কিন্তু আমাদের ড্যামেজ হওয়া শুরু হয়েছে, যেমন ভুল ঠিকানা যারা লিখেছেন তাদের ব্যালট কিন্তু আনডেলিভার্ড বাংলাদেশে ফেরত আসছে। এটা যাবেই না আপনাদের কাছে, এটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে রয়ে যাবে। এদিকে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন। আগামী 2 থেকে 3 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির চাপে নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের পক্ষে রায় দিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন আচরণ চলতে থাকলে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপি জামায়াতের পর এবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার বিকেলে বৈঠক শেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগ সাজশে এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারিকে শোকজ করা হয়েছে। এটি প্রত্যাহার করে কারণ ব্যাখ্যার দাবি জানান তিনি। আমরা পুরো নির্বাচন কাঠামোর প্রশাসনিক যে কাঠামো আছে সেটার একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপির চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইসি। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে, এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদে নেয়া তারেক রহমানের পরিকল্পনার কোনো অংশ কিনা তা স্পষ্ট করার আহ্বানও জানান নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে, আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আগামীর বাংলাদেশ, আগামীর সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে প্রভাবিত হলে 10 দলীয় জোট মাঠে নামার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। অলরেডি গণভোটের প্রচারণা করছি। কমিশন পাতানো নির্বাচন করার চেষ্টা করলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। এটা এবার সফল হবে না, এবার 91-এর মতো ইলেকশন হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে দেশকে মুক্ত করতে গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় গণভোটের প্রচারণায় অংশ হিসেবে হ্যাঁ ভোটের পক্ষে ভিডিও বার্তা দেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কাঙ্ক্ষিত দেশ করার সুযোগ এসেছে তার বাস্তবায়ন হবে গণভোটে হ্যাঁ বিজয়ের মাধ্যমে। ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, বিচার ব্যবস্থা স্বাধীন হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব এটি প্রচার করার। 22 জানুয়ারি থেকে প্রার্থীরা নিজেদের পাশাপাশি গণভোটের প্রচারণা করবেন বলে আশা সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বৈদেশিক রিজার্ভ $18 বিলিয়ন থেকে এখন
$32 বিলিয়ন পৌঁছেছে জানান অর্থ উপদেষ্টা। গণভোটের প্রচারণায় অংশ নিয়ে উপদেষ্টারা এসব কথা বলেন। দেশের বিভিন্ন জায়গায় চলছে গণভোটের পক্ষে প্রচার। চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা চাচ্ছি যে সবার এরকম উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাটা আমরা চাচ্ছি। টাঙ্গাইলে ভোটের গাড়ি উদ্বোধন করে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, গণভোটের প্রচার শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবেন। কিশোরগঞ্জের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য যে জুলাই সনদ হয়েছে তা বাস্তবায়নের জন্যই গণভোট। যারা জুলাইয়ের গণভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। এই গণভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। বগুড়ায় মতবিনিময় সভায় বৈষম্য নিপীড়ন দূর করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। রংপুরে গণভোটের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেন পানি সম্পদ উপদেষ্টা। ক্ষমতাটা জনগণের দিকে চলে আসবে আর প্রশাসন সেবা করবে এবং জবাবদিহিতা করবে। ময়মনসিংহে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, গণভোটে হ্যাঁ ভোটের প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনগত বাধা নেই, আর গণভোট নিয়ে অপপ্রচারকে জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই হ্যাঁ ভোটে পক্ষে প্রচার করতে পারে। আমাদের ব্যবস্থাতে শুধু জনসচেতনতা তৈরি করা এবং যে অসত্য প্রচারণাগুলো চালাচ্ছে তার সত্য অবস্থানটা তুলে ধরা। পাবনায় মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশকে পরিবর্তনে গণভোটের সুযোগ হারালে আক্ষেপ করতে হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট 42,761 ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে 16,548টি ঝুঁকিপূর্ণ, মারাত্মক ঝুঁকিপূর্ণ 8,780টি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এসব ভোট কেন্দ্রে বডি ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী। 8 থেকে 14 ফেব্রুয়ারি দায়িত্ব পালন করবেন প্রায় 9 লাখ সদস্য। নির্বাচন ঘনিয়ে আসায় সারা দেশে সবচেয়ে আলোচিত বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবকিছু স্বাভাবিক রাখার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো দাবিও রয়েছে নাগরিকদের পক্ষ থেকে। শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদে সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব পায় নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রসঙ্গ। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি দায়িত্ব পালন করবেন জানিয়ে উপদেষ্টা বলেন, দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। সর্বমোট 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। নির্বাচনে সারা দেশের 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 16,548টি ঝুঁকিপূর্ণ এবং 8,780টি মারাত্মক ঝুঁকিপূর্ণ জানিয়ে উপদেষ্টা বলেন, এসব কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরার পাশাপাশি ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে 8,780টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548টি। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে। আইন শৃঙ্খলা বাহিনী 418টি ড্রোন ব্যবহার করবে। বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। দেশের সব ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক নির্বাচনে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এদিন গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূত। এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা।
নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে। সোমবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। একই দিন তারেক রহমানের কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা। এর আগে সকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। কূটনীতিকদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে রাষ্ট্রদূতদের সঙ্গে। এছাড়াও বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়, এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার, ইউএস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায়, কারণ দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটিস। আমরা এটা উই নিড টু রিজলভ দিস। সেখানে আমরা মাল্টিল্যাটারাল সাপোর্ট সিক করব। এ সময় দেশের নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা। ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। সো ইন টার্মস অফ যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে। এদিন 11 রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। 24-এর আন্দোলনের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুম সংস্কার বাস্তবায়ন হতো বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। জিআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন তিনি। প্রাইম মিনিস্টার সেকেন্ড চান্স দিতে চান, এই কথা বলে 7 মাস পর আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয় হুম্মাম কাদের চৌধুরীকে। মুক্তির পর গুমের কথা না জানাতে হুমকিও দেওয়া হয় তাকে। জিআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্য প্রদান শেষে শেখ হাসিনা ও গুমের সঙ্গে সংশ্লিষ্টদের সুষ্ঠু বিচার চান তিনি। যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন, যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন। সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত 8 পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। তাদের উপরে তাদের সুপিরিয়ররা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে প্রেশার ক্রিয়েট করে, গুলি করতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে কিভাবে গালাগালি করে, হুমকি দেয়। প্রসিকিউশন তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে। পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে তারা বাধ্য ছিলেন বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। এটি হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসী হামলার শিকার আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে র্যাব সদস্যদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয় ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তাকে। আহত হয়েছেন আরও 3 জন। জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র্যাব 7-এর সদস্যরা। এ সময় তাদের গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তরা, ভাঙচুর করা হয় গাড়ি। র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে র্যাবের 4 সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মোহাম্মদ মোতালেব নামে র্যাবের 1 সদস্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য 3 জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মোহাম্মদ মোতালেব র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারে না। এমনকি পুলিশ, জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে 25 জানুয়ারি তারেক রহমানের জনসভা সর্বস্তরের মানুষের জনসভায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাতে তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও জনসভার প্রস্তুতি উপলক্ষে মেহেদীবাগে আমির খসরুর বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় চট্টগ্রামে 16টি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, জনসভা সুশৃঙ্খল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি স্মরণকালের বৃহত্তম একটি জনসভায় পরিণত হবে। প্রস্তুতি সভা শেষে রাতে মেয়রকে সঙ্গে নিয়ে পলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন। আজকে তারেক রহমান সকলের নেতা, সকলে তার উপস্থিতি, সকলে তাকে একটু দেখতে চান, তার কথা শুনতে চান এবং এই জন্য এই উপস্থিতি কিন্তু রাজনৈতিক সমাগমের মধ্যে সীমিত থাকবে না। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি হবে আমরা বিশ্বাস করি। আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া 3 আসনে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বাপ্পি সোনাডাঙ্গা আমলি আদালতে এ মামলা করেন। মামলায় এজাহারে উল্লেখ করা হয়, আমির হামজা ওয়াজ মাহফিলে কোকোকে নিয়ে কটূক্তি করেছেন। এতে আরাফাত রহমান কোকোর পরিবার, বিএনপি নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের মানহানি হয়েছে দাবি করেন মামলার বাদী। অভিযোগ তদন্ত করতে সোনাডাঙ্গা থানায় মামলাটি প্রেরণ করে বিচারক। আসন্ন নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট পূর্বে গঠিত জোট থেকে ভিন্ন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচনের গুরুত্ব ও জোটভিত্তিক নির্বাচনের বিষয়ে মতবিনিময় সভা করেছেন ফেনী 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। সভায় ঢাকায় বসবাসরত ফেনীর বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়াও ইসলামী ছাত্র শিবির ও জামায়াত ইসলামীর অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে চায়ের দোকানগুলোতে আড্ডা। স্থানীয় জনপ্রতিনিধি বেছে নিতে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত টাঙ্গাইলবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী কাদির তালুকদার। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাঝে। তো ভোটাররাও চায়ের আড্ডা থেকে শুরু করে সকল জায়গায় তারা নির্বাচনী আলোচনা করছেন। সেই আলোচনার খবর জানাতে এই মুহূর্তে আছি আমরা টাঙ্গাইল পৌর উদ্যানে। মাদকমুক্ত টাঙ্গাইল শহর চাই, চাঁদাবাজিটা বন্ধ করে, বর্তমানে চাঁদাবাজি খুব চলছে। কিশোর গ্যাং মুক্ত, মাদকমুক্ত টাঙ্গাইল যে গড়ে তুলতে পারবে এরকম একটা জনপ্রতিনিধি আমরা চাই। আমাদের একটা হাসপাতাল আছে বড় 10 তলা ভবন, কিন্তু সেখানে চিকিৎসা সেইভাবে হয় না। উন্নত একটা ডিস্ট্রিক্ট নতুন করে যে আসুক সে যেন উন্নয়ন করে, কারণ বিগত সময়গুলোতে আমরা উন্নয়ন পাইনি। টাঙ্গাইলে যেন মিল কারখানা বেশি হয়, যাতে বেকারত্ব দূর হয়। বিভিন্ন ক্যান্ডিডেটরা অনেক বড় বড় কমিটমেন্ট দেয়, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা আমরা বাস্তবায়ন পাই না। আমি বাস্তবায়নটা চাই। আমরা চাই এমন একটি জনপ্রতিনিধি আসুক যারা আমাদের টাঙ্গাইল উন্নয়নের জন্য কাজ করতে পারে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। নতুন শিক্ষাবর্ষে বদলেছে দেশের পাঠ্যক্রম। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বইয়ে এসেছে একাধিক পরিবর্তন। যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস,
বাদ পড়েছে কিছু পুরনো লেখা। তবে ঘন ঘন এমন পরিবর্তনে পড়াশোনায় স্বস্তির চেয়ে বিভ্রান্তি বাড়ছে বলে দাবি শিক্ষার্থীদের। শাহিনুর রহমানের ক্যামেরায় ফাহরিয়া ফারুকির রিপোর্ট। 1972 সাল থেকে এখন পর্যন্ত দেশে মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম বদলেছে 7 বার। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় 2022 সালের শিক্ষাক্রমে। জন অসন্তোষের মুখে সেটি বাতিল করে 2025 সালে নতুন পাঠ্যক্রম চালু করে অন্তর্বর্তী সরকার। 1 বছরের মাথায় পাঠ্যক্রমে আবারও পরিবর্তন, যার বেশিরভাগটাই এসেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। ইতিহাসের অংশ হিসেবে যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে একটি গদ্য। শিক্ষার্থীরা বলছেন পাঠদান ও মূল্যায়নে বারবার এই পরিবর্তনে ব্যাঘাত ঘটছে তাদের পড়াশোনায়। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, আমাদের টিচাররাও অভ্যস্ত আছেন, তো ওইটার থেকে নতুন কিছু আসলে না ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। এক টাইমে পরীক্ষা সিস্টেম, এরপরে সাথে অনেক ধরনের অ্যাসেসমেন্ট, কো কারিকুলার অ্যাক্টিভিটি, তো এগুলাই মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়। শিক্ষকরা বলছেন বারবার পরিবর্তনের ফলে নতুন পাঠ্যক্রমের সাথে খাপ খাওয়াতে বেগ পেতে হচ্ছে মফস্বলের স্কুলগুলোর। ঘন ঘন পরিবর্তন হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ ব্যাঘাত হয় এবং তাদের পরীক্ষায় এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন বারবার পাঠ্যক্রমের এই পরিবর্তন তখনই কার্যকর হবে যখন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কারিকুলাম বা শিক্ষাক্রম আসলে কোনো অপরিবর্তনীয় কোনো বিষয় নয়, এটি আসলে সময় এবং যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন করতেই হবে। শিক্ষাক্রম পরিবর্তনের কিছু সুনির্দিষ্ট ধাপ এবং পদ্ধতি আছে। কি ধরনের জনশক্তি বা প্রতিটি ধরনের মানব সম্পদের চাহিদা রয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হয়। নতুন শিক্ষাবর্ষে প্রায় 21 কোটি 43 লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে এনসিটিবি। যদিও মাধ্যমিক স্তরের অনেক শিক্ষার্থী এখনো হাতে পায়নি নতুন বই। বিষয়বস্তুকে মুখস্থ নির্ভর না রেখে সমন্বিতভাবে উপস্থাপন করা হয়েছে এ বছরের পাঠ্যক্রমে। পরিবর্তন আনা হয়েছে ইতিহাসেরও বেশ কিছু বিষয়ে। জোর দেওয়া হয়েছে বিশ্লেষণধর্মী এবং দক্ষতা নির্ভর শেখায়, যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। 7 বছরেও প্রতিশ্রুতি মতো চালু হয়নি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস OSS। তাই বাধ্য হয়ে এখনও দফতরে দফতরে ছুটতে হচ্ছে ভোগান্তি কমার প্রত্যাশায় থাকা ব্যবসায়ী উদ্যোক্তাদের। সফলতার স্বপ্ন দেখানো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও মানছেন তাদের দুর্বলতার কথা। তবে আবারও আশ্বাস, শিগগিরই মিলবে শতভাগ ওয়ান স্টপ সার্ভিস। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস বা OSS সেবা শুরু করে বিডা। এরপর 7 বছর পেরিয়ে গেলেও পুরোপুরি স্টপ হয়নি হয়রানি, দাপ্তরিক কাজে ছুটে বেড়ানো, ভোগান্তি। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইনে সেবা না পেয়ে এখনো যেতে হচ্ছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। আমরা এখনো সেই 20-25 জায়গায় আমাদেরকে দৌড়াতে হচ্ছে, এটা ইমপ্লিমেন্টেশন এখনো আমরা দেখছি না। ওয়ান স্টপ সার্ভিসটা তো সবসময় সব দিক দিয়ে ভালো, কিন্তু আসলে আদৌ কি বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস কেউ দিতে পারে? কিন্তু খুব যে একটা সাকসেস পেয়েছে তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, এখন যে নতুন বিডার যে নেতৃত্ব আছে এবং এখন যদি উনি সত্যি যদি ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারেন, আমরা সবাই উপকৃত হব। দ্রুত ও নির্ভরযোগ্য সেবা না পেলে শুধু প্রতিশ্রুতি আশ্বাসে বাড়বে না বিনিয়োগ, তৈরি হবে না কর্মসংস্থান, কর্মচাঞ্চল্য বাড়বে না অর্থনীতিতে। সব চ্যালেঞ্জকে সামনে এনে সত্যিকার ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার বিষয়টি স্বীকার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যানও। আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের, এজন্য সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীদের। কেন আসলে মানুষ এই ওয়ান স্টপ সার্ভিস ইউজ করতে চাচ্ছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণে ওনারা এখনো হাতে হাতে গিয়ে কোনো কিছু করে নিতে চান, কিছু অল্প কিছু টাকা সাথে দিয়ে দিতে হলে ওনারা ফিজিক্যালি গিয়ে করতে চান। কেন ওনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে করতে চাচ্ছেন না? এই ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান, আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান, কাইন্ডলি আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে অতটুকু ইমপ্রুভ করার জন্য। বর্তমানে বিনিয়োগকারীদের সেবা দিতে সরকারি বেসরকারি 63টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ বিডা। এর আওতায় 47টি সংস্থার 142টি সেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মিলছে না পুরোপুরি। বিনিয়োগকারীদের অর্থ এবং সময় অপচয় রোধে নেওয়া হয় ওয়ান স্টপ সার্ভিস প্রকল্প, কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে খাত। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ খাতকে কার্যকর করে তোলার দাবি সংশ্লিষ্ট সকলের।
ফজল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আইনি বাধাসহ নানামুখী জটিলতায় নিলাম না হওয়া 10,000-এরও বেশি পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে যেমন চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, তেমনি নিলামে বিক্রি হওয়া আরও 564 কন্টেইনার পণ্য ডেলিভারিও আটকে আছে। এ অবস্থায় পণ্য ছাড় নিতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম। শাখত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানিকারকের ছাড় না করা 20 ফুট সাইজের 2,878 টিউএস এবং 40 ফুট সাইজের 7,454 টিউএস কন্টেনারের পাশাপাশি 69,860 এলসিএল ও 6,067 প্যাকেজ বাল্ক পণ্য এখন বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হয়ে দেখা দিয়েছে। হাজার কোটি টাকা মূল্যের এসব পণ্য এখনও নিলামে বিক্রি করতে পারেনি কাস্টমস। এইগুলো থাকার কারণে আমাদের অপারেশনটা স্মুথ হচ্ছে না এবং বিভিন্ন রকম ঝুঁকি থাকে। অনেক সময় দীর্ঘদিনের পুরনো মালামাল, বিভিন্ন রকম চুরির ঝুঁকি থাকে বা বিভিন্ন রকম দুর্ঘটনার ঝুঁকি থাকে, অগ্নি ঝুঁকি থাকে। মূলত মামলা সহ নানামুখী জটিলতায় বিদেশ থেকে আমদানি করা এসব পণ্য নির্ধারিত 30 দিনের মধ্যে ছাড় করতে পারেনি আমদানিকারক। আর নিয়ম অনুযায়ী এসব পণ্য নিলামে বিক্রি করার কথা, কিন্তু সেখানেও সৃষ্টি হয়েছে সংকট। নিলামে যাওয়ার পরে অনেক আমদানিকারক বিভিন্ন মামলা মোকদ্দমে দিয়ে নিলাম প্রথা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে একটা জটিলতা সৃষ্টি হয় এবং এর মধ্যে একটা দীর্ঘ সময় ক্ষেপণ হওয়ার কারণে অনেক পণ্য মান নষ্ট হয়ে যাচ্ছে। 15 থেকে 20 বছর আগে আমদানি করা পণ্য আটকা পড়ে আছে এই নিলাম শেডে। মামলা এবং কেমিক্যাল টেস্ট সহ দীর্ঘসূত্রিতার কারণে এসব পণ্য ছাড় না হওয়ায় গুণগত মান নষ্ট হয়ে গেছে। অনেক পণ্যই বিক্রির অযোগ্য, এমনকি নিলাম হওয়া পণ্য ছাড় করানো যাচ্ছে না। আর এতে শত শত কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী 2025 সালের সর্বমোট 2,015 কন্টেনার পণ্য নিলামের জন্য তোলা হলো। বিক্রি হয়েছে 1,073 কন্টেনার পণ্য। বিক্রি হওয়া পণ্যের মধ্যে মাত্র 509 কন্টেনার ডেলিভারি হলো। বাকি 564 কন্টেনার পণ্য এখনও আটকে আছে। বিশেষ একটা বড় লট 20 টন একটা খাদ্য, শুধু তাদের সিদ্ধান্তহীনতার কারণে মালটা শেষ হতো। খাদ্যের উপযোগিতাও নষ্ট হলো, দিল না। পরবর্তীতে পশু খাদ্য হিসেবে আমরা বিট করলাম, তাও দিল না কর্তৃপক্ষ। এখন ধ্বংস। এই দায়িত্ব কার? এই অবস্থায় নিলামে গতি আনার পাশাপাশি বিক্রি হওয়া পণ্য ডেলিভারির জট কাটাতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। নিলামটা যাতে দ্রুত হয়, স্বচ্ছ হয় এবং জবাবদিহিতামূলক হয় এবং সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সেটার জন্যই এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি নিতে ব্যর্থ হলে পণ্য এবং বিডারের জামানত দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে সুরক্ষিত রাখতে 24 ঘন্টা সজাগ বাংলাদেশ নৌবাহিনী। গভীর সমুদ্রে মোতায়েন রয়েছে সর্বাধুনিক যুদ্ধজাহাজ। এছাড়া গভীর সমুদ্র দস্যুমুক্ত রাখতে এবং আন্তর্জাতিক জাহাজের স্বাভাবিক চলাচল নিশ্চিত কাজ করছেন তারা। নৌবাহিনীর সরব উপস্থিতিতে নিরাপদ রয়েছে গভীর সমুদ্র, প্রাকৃতিক সম্পদ। বঙ্গোপসাগর থেকে ফিরে আফজাল হোসেনের রিপোর্ট। সেন্ট মার্টিন দ্বীপ দখল হয়ে যাচ্ছে, বিদেশি জাহাজের আগমন ঘটছে। সাম্প্রতিক সময়ে ছড়ানো হয় এমন গুজব। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় দ্বীপটিকে ঘিরে মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধজাহাজ। অত্যাধুনিক রাডারের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হচ্ছে সেন্ট মার্টিন ও সমুদ্রসীমা। বহিঃসমুদ্রে বাংলাদেশের অন্যতম শক্তিশালী অবস্থান ধরে রেখেছে নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ। বহিঃশত্রু জলদস্যুদের জন্য ত্রিমাত্রিক এই ফিল্ড যেন আতঙ্কের নাম। আকাশে 180 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো মিসাইল রয়েছে এই জাহাজে।
এছাড়া পানির নিচে 7 কিলোমিটারের বেশি দূরত্বে সাবমেরিন সহ যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে এমন টর্পেডো রয়েছে। পানি থেকে ভূমিতে 15 কিলোমিটার পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে এই জাহাজ থেকে। আকাশে যদি কোনো এয়ারক্রাফট, কোনো ফাইটার অথবা কোনো হেলিকপ্টার, ড্রোন যদি এমন কোনো কিছু থাকে, এটার রেঞ্জ আমি পাবো 10 কিলোমিটার। 10 কিলোমিটার থেকে আমাদের যেই শক্তিশালী রাডার সিস্টেম আছে এটা ট্র্যাক করবে। ট্র্যাক করার পর এই গানের যে সিস্টেম ওটার মধ্যে দিবে, দেওয়ার পর এই গান থেকে আমরা অটোমেটিক্যালি ফায়ার করতে পারবো। নৌবাহিনীর এমন সশস্ত্র উপস্থিতির কারণে নিরাপদ নৌ বাণিজ্য এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল। আমরা আমাদের আশপাশের সবাইকে জানান দিতে চাই যে উই আর অ্যাট প্রেজেন্স, উই আর অলওয়েজ ইন প্রেজেন্স, এবং আমরা আমাদের সবসময় আমাদের প্রেজেন্স রাখছি সো দ্যাট উই আর প্রোটেক্টেড। এছাড়া বিশাল সমুদ্র সীমার সুরক্ষায় এই বহরে যুক্ত হয়েছে সামরিক মানের উচ্চ প্রযুক্তির হেলিকপ্টার। এর মাধ্যমে জলদস্যু শত্রুদের অবস্থান শনাক্তের পাশাপাশি দেশীয় মাছ ধরা যানগুলোকে নিরাপদে ফিরিয়ে আনে নৌবাহিনী। ইলিগাল ট্রাফিকিং অথবা অন্য দেশের ফিশিং বোট এসে যদি আমাদের এরিয়াতে ফিশিং করে থাকে, এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো হয় আমরা চেষ্টা করি এগুলোকে পিক করার। বহিঃসমুদ্রে বাংলাদেশের জলসীমা প্রায় 1,19,000 বর্গ কিলোমিটার। স্থলসীমার তুলনায় যা প্রায় পুরো দেশের সমান। এই বিপুল জলসীমা ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় দায়িত্ব পালন করে নৌবাহিনী। বেসামরিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে করছে গবেষণার কাজও। নৌবাহিনীর সতর্ক উপস্থিতির কারণে নিরাপদ আছে বিশাল নৌসীমার সমুদ্র সম্পদ, যার সঠিক ব্যবহারে ঘুরে যেতে পারে দেশের অর্থনীতির চাকা। আফজাল হোসেন, সময় সংবাদ। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় 3 দিনের যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন। সোমবার দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ ও সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা। প্রথম দিনের অভিযানে পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কয়েকটি রিসোর্টকে ৭৬,০০০ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্লাস্টিকের কাপ, সহ বিভিন্ন পচা ও বাসি খাবার। প্রবাল দ্বীপের সৌন্দর্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলের পাড় ভেঙে বিলীন হয়েছে ফসলি জমি। সর্বোচ্চ হারিয়ে মাথায় হাত অসহায় কৃষকদের। বড় মৌসুমে ধানের আবাদ নিয়েও রয়েছে শঙ্কা, তবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মোহাম্মদ সোহেলের ছবিতে জাকির হোসেন বাদলের রিপোর্ট। হু হু করে ঢুকছে পানি, তিস্তার জলে ভেসে গেছে কষ্ট করে ফলানো ফসল। চোখের সামনে বেঁচে থাকার সম্বলটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক। ধসে পড়েছে নীলফামারী সদরের ইটাখোলায় কামারপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তিস্তা সেচ প্রকল্পের প্রধান ক্যানেলের ৬০ ফুট অংশ। স্থানীয়দের অভিযোগ, সোমবার সকালে দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের পানি ছাড়া হয়। এতে আগে থেকে কিছু ভাঙা বাঁধ পানির চাপে বিলীন হয়ে যায়। যতদূর চোখ যায় দেখা যাচ্ছে পানি পুরোটাই আবাদি এলাকা, পুরোটাই নষ্ট হয়ে গেছে। আলু লাগাইছে, এলা যে পথের ভিখারি হয়ে গেল, এইগুলোর ক্ষতিপূরণ কে দিবে? আমাদের যে এই ক্ষতিটা হলো, এই ক্ষতিটা আমাদের কিভাবে পূরণ হবে? পানি উন্নয়ন বোর্ড যে এইভাবে পানি ছাড়বে এটা তো কিন্তু তা ঠিক হয়নি। সরকারের প্রতি আমাদের বিনীত আবেদন, আমাদের জন্য ক্ষতিপূরণটা আমাদেরকে দেয়। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যে পরিমাণ ক্ষতি হয়েছে এখানে সেটা আমরা নোট নিয়েছি এবং আমরা আমাদের যে অথরিটি আছে আমরা সেখানে কথা বলবো যে ক্ষতিপূরণের একটা বিষয় যাতে হয়। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সার্বক্ষণিক তাদেরকে আমরা সহায়তা দেওয়ার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখছি এবং তাদেরকে দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। প্রায় ১,০০০ বিঘা জমির ফসল ক্ষতি হয়েছে দাবি কৃষকের। জাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। আশ্বাসের বাণীতেই ঝুলে থাকলো তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের সময়ে বহুল আকাঙ্ক্ষিত এই প্রকল্প নিয়ে যে স্বপ্ন বুনেছিল তিস্তা অববাহিকার কোটি মানুষ, তা আবারও ফিকে হতে বসেছে। অথচ পানি সম্পদ উপদেষ্টার ঘোষণা অনুযায়ী চলতি মাসে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তবে নতুন করে তিনি জানালেন আপাতত হচ্ছে না এ কাজ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট।
তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে দীর্ঘ সময় ধরে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের, কিন্তু বিগত আওয়ামী সরকার বারংবার আশ্বাস দিলেও শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এই প্রকল্পকে। তিস্তাপাড়ের বাসিন্দাদের আন্দোলনের মুখে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় মহাপরিকল্পনা বাস্তবায়নের। উত্তরের 5 জেলায় আয়োজন করা হয় গণশুনানিরও। পানি সম্পদ উপদেষ্টার তরফ থেকে ঘোষণা আসে 26 সালের জানুয়ারিতে চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বহুল আকাঙ্ক্ষিত মহাপরিকল্পনার কাজ, যা শেষ হবে পরবর্তী 5 বছরে। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। তবে আবারও আশাভঙ্গ হলো তিস্তার ভাঙন প্লাবনে টিকে থাকা কোটি হৃদয়ে। সোমবার পানি সম্পদ উপদেষ্টা রংপুর সফরে এসে জানান আপাতত হচ্ছে না মহাপরিকল্পনার কাজ, তবে চীন তাদের প্রস্তুতির কথা জানায়। চুক্তি স্বাক্ষর করে ফেললে তো এটা পরিবর্তন করা অনেক কষ্টের হয়ে যাবে, বরং এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাই যে উভয় দেশের জন্য এই বিষয়টা সহনশীল হয়। এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না। I see the concrete progress is making. So we are on the process to promote this project. অধিকার কর্মীরা বলছেন অন্তর্বর্তী সরকারের ঘোষণায় যে প্রত্যাশার আলো জেগেছিল তা হতাশায় রূপ নিয়েছে। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। একটা সুনির্দিষ্ট তারিখ দেবার পরে যখন এটি পিছিয়ে গেছে এবং পুনরায় যাচাই বাছাই এবং অন্যান্য কিছুর নামে যখন এটা পিছাচ্ছে, তখন আমরা একটু আশঙ্কাগ্রস্ত হই। আমরা তিস্তাপাড়ের মানুষ, আমরা সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করি, আমরা সংগ্রামীভাবেই আমরা এটা আদায় করব। 2014 সাল থেকে ভারত তিস্তার পানি একতরফা প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহা দুর্যোগ সৃষ্টি করলে তিস্তা পাড়ের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক উল্টে পথচারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় সোমবার সকালে চট্টগ্রামের মিরেরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় পথচারীকে ধাক্কা দেয় ট্রাক। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে নিহত হন পথচারী। আহত হন ট্রাকের চালক ও হেলপার। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খুলনায় যৌথ বাহিনীর অভিযানে 2 শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার সকালে মোংলার সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তারা। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি এলাকায় সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় বিদেশি অস্ত্র, তাজা গুলি ও মাদকসহ শাকিল আহমেদ ও তরিকুল ইসলাম তৌহিদ নামে 2 শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। সোমবার দুপুরে নেত্রকোনার দায়রা জজ আদালতের বিচারক মরিয়ম মঞ্জুরি এ আদেশ দেন। এর আগে 2021 সালের 14 মে কমলাকান্দা উপজেলার কৈলাটি গ্রামে শ্বশুর বাড়িতে খুন হন রুক্কু মিয়া। মামলা সূত্রে জানা যায়, রুক্কু মিয়া ঢাকার গাজীপুরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। স্বামীর সঙ্গে ঝগড়া করে হত্যার এক মাস আগে বাবার বাড়ি চলে আসেন রুবিনা। পরে ঈদের ছুটিতে রুক্কু মিয়া সন্তানদের দেখতে শ্বশুরবাড়ি গেলে সেই রাতেই কুঠার দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন স্ত্রী। এরপর রুক্কু মিয়ার ভাই বাদী হয়ে থানায় মামলা করলে 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। দিন দিন অচল হয়ে পড়ছে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে লাগানো সিসি ক্যামেরা। এ সুযোগে বেড়েছে চুরি এবং ছিনতাইয়ের ঘটনা। এতে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পৌরবাসী। তবে শিগগিরই সিসিটিভি ক্যামেরাগুলো সংস্কার ও পুনর্স্থাপনের কথা জানায় পুলিশ। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ঠাকুরগাঁও শহরে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। তবে রক্ষণাবেক্ষণ না থাকায় দিন দিন অচল হয়ে পড়ছে যন্ত্রগুলো। ফলে অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এখন কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এতে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পৌরবাসী। কেননা অপরাধী শনাক্ত না হওয়ায় একদিকে উদ্ধার করা যাচ্ছে না লুট হওয়া মালামাল, অন্যদিকে দিন দিন বাড়ছে অপরাধের মাত্রা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি শহরবাসীর। একবার আমি আমার মোটরসাইকেলটা চৌরাস্তাতে রাখছিলাম, আমার হেলমেটটা নিয়ে চলে গেছিল। তখন একবার সিসি ফুটেজের জন্য গেছিলাম, সিসি ফুটেজ দিতে পারে না। তো এখানে সিসি ক্যামেরা না থাকার কারণেই এগুলো চুরি হচ্ছে। তাদের যদি সিসি ক্যামেরা ঠিক থাকতো তাহলে কিন্তু চিহ্নিত করতে পারতো যে আসলে কে চুরি করছে। চুরি হচ্ছে মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন প্রকার অকারেন্স ঘটতেছে। এইগুলা থেকে মুক্তির জন্যই আমাদের সিসি ফুটেজগুলো অনতি বিলম্বে সংস্কার প্রয়োজন। সব ক্যামেরা নষ্ট, এগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। তবে শীঘ্রই সিসিটিভি ক্যামেরাগুলো সংস্কার ও পুনঃস্থাপনের কথা জানায় পুলিশ। রিয়েল টাইমে পয়েন্টগুলো দেখতে পারি, এই পয়েন্টগুলোতে কি ঘটছে, যানজট হচ্ছে কিনা। আর যদি রাস্তায় কোনো অপরাধ সংঘটিত হয়, পরবর্তীতে অপরাধী শনাক্তকরণে এই সিসিটিভি ক্যামেরা খুবই কাজে আসছে। কিছু ক্যামেরা আমাদের অচল হয়ে যায়, সেই ক্যামেরাগুলো আমরা সংস্কারের পূর্বক এগুলো ঠিক করে আমাদের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোতে আবার মোতায়েন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের তথ্য মতে 2016 সালে ঠাকুরগাঁও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। বর্তমানে পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে 27টি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন জিন্নাতুল জশোয়া। মিসবা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি জিন্নাতুল জশোয়া। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 39 আসামির বিচার শুরু হয়েছে। সোমবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এই নির্দেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় 2রা ফেব্রুয়ারি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম আদালত চত্বর ঘিরে করা পুলিশি পাহারা। একে একে হাজির করা হয় আইনজীবী আলিফ হত্যা মামলায় অভিযুক্ত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 23 আসামিকে। সোমবার সকালে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। বিচারক মোহাম্মদ জাহিদুল হক 302 ও 109 ধারায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 39 আসামির বিচার শুরুর আদেশ দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় 2 ফেব্রুয়ারি। বাকি প্যানেল কোডের অন্যান্য ধারায় সবার বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন হয়েছে। সাক্ষীদের সাক্ষ্য শেষে এই দুষ্কৃতকারী, এই হত্যাকারীদের বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ। এ সময় আইনজীবীরা আসামিদের ফাঁসি চেয়ে নানা স্লোগান দেন। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের আইনজীবীর। আমরা ডিসচার্জের পিটিশন দিয়েছি, উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালত থেকে আমরা আশা করি উনি সম্পূর্ণ অব্যাহতি পাবে। 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির করা হয় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। এ সময় সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন চিন্ময়ের সমর্থকরা। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা করেন। এছাড়া নিহতের ভাই ও পুলিশের পক্ষ থেকেও আরও 2টি মামলা করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী ও আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। দুদিন আগেও বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে 2 নেতার সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশালে জাল টাকা সহ এক কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 10:30টায় মহানগরীর লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, আটক হৃদয় 50 টাকার নতুন 10টি নোট দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া পরিশোধ করে। এ সময় টাকাগুলো সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তার দেহ তল্লাশি চালিয়ে আরও 90টি নোট উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেয়।
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ 2 জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 8:45 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া বাস স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাস থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের হাবিবুর রহমান শাকিল এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার মোহাম্মদ চিস্তিকে। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা। ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, রাত 4টার দিকে ধারালো অস্ত্রসহ 11 জনের একটি ডাকাত দল পাম্পের দক্ষিণ দিক থেকে আসে। এ সময় দায়িত্বে থাকা পাম্পের নজেলম্যান ও মিটারম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। ক্যাশরুমের তালা কেটে 2 লাখ টাকা, মোবাইল ফোন ও সিসি ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। নারায়ণগঞ্জে 600 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় 2টি স্থানে অভিযান চালিয়ে 50টি বাড়ির 600 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জরিমানা করা হয় অবৈধ গ্যাসের 6 জন গ্রাহক এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে। জব্দ করা হয় 100 ফুট পাইপ ও 50টি রাইজার। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ। ময়মনসিংহে স্টিলের ল্যাম্পপোস্ট কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেছে 2 যুবকের। পুলিশ জানায়, সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা স্কুলের পরিত্যক্ত ছাত্রাবাসের পেছনে সিটি কর্পোরেশনের সোলার প্যানেল ল্যাম্পপোস্ট কেটে চুরি করতে যায় 2 যুবক। এ সময় ওপরের অংশ পিডিবির সঞ্চালন লাইনে লেগে 2 জন বিদ্যুৎ স্পৃষ্ট হন। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নানা সংকটে প্রতিবছর লোকসান হচ্ছে নীলফামারীর সৈয়দপুর শুটকি আড়তে। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকের বর্তমান সুদের হার বৃদ্ধি ও সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় গুদামেই পচে নষ্ট হচ্ছে শত শত মন শুটকি। তবে হিমাগার নির্মাণে ব্যক্তি উদ্যোগে কেউ এগিয়ে এলে তাকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম শুটকি বন্দর। বস্তায় করে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে শত শত বস্তা বিভিন্ন জাতের শুটকি। কোথাও চলছে ডাক, আবার কোথাও চলছে বিক্রির পর সরবরাহের কাজ। 1980 সালে নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় গড়ে ওঠে শুটকি আড়ত। দিন দিন এর পরিসর বেড়ে উত্তর জনপদের বৃহত্তর শুটকি বন্দরে পরিণত হয়। উপকূল ও বিল কেন্দ্রিক বিভিন্ন এলাকার মোকাম থেকে পুঁটি, শোল, চিংড়ি, চাপা, বোয়াল সহ নানা প্রজাতির শুটকি আসে এখানে। তবে নানা সংকটে প্রতি বছর লোকসান হচ্ছে এ আড়তে। ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিন এখান থেকে অন্তত 15 ট্রাক পুঁটি শুটকি বিক্রি হলেও বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। হিমাগারের অভাবে প্রতি বছর সংরক্ষণ করতে না পারায় শত শত মন শুটকি পচে যাচ্ছে। পাশাপাশি ব্যাংকের সুদের হার কমানোর দাবিও তাদের। অত্র এলাকায় মনে করেন কোনো একটা কোলেস্টর নাই যে আমরা মাল রাখি করব বা মজুত করব, একটা কোলেস্টর হলে আমাদের জন্য খুব সুবিধা হয়। ঢাকা, সাভারে, তারপরে আপনার রংপুরে এখানে রাখতেছে। আমাদের এখানে প্রতি বছরে প্রায় কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাংক ইন্টারেস্টটা কমে, তাহলে আমাদের মোটামুটি এটা ব্যবসার সচ্ছলতা আবার আসতে পারে। তবে হিমাগার নির্মাণে ব্যক্তি উদ্যোগে কেউ এগিয়ে এলে তাকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। বেসরকারি যে কোনো উদ্যোক্তা এবং এটা যদি এই মৎস্য প্রক্রিয়াজাতকরণের সাথে সম্পর্কিত হয়, সেটাও যদি করতে চাই কেউ, আমরা তাদেরকে সহায়তা। সৈয়দপুর শুটকি বন্দর থেকে প্রতি বছর প্রায় 120 কোটি টাকার বেচাকেনা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিরূপ আবহাওয়া আর বহুজাতিক কোম্পানির কারসাজিতে ধ্বংসের মুখে রংপুরের পোল্ট্রি শিল্প। পেশা বদল শুরু করেছেন অনেক খামারি। সরকারি সহায়তা ছাড়াই শিল্প টিকিয়ে রাখা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, আধুনিক ব্যবস্থাপনা না মানায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট।
রংপুরের ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার বাসিন্দা আখিদুল ইসলাম মানু ৩টি শেডে প্রায় ৮,০০০ মুরগি নিয়ে খামার শুরু করেছিলেন, কিন্তু পোল্ট্রি খাদ্যের লাগামহীন দাম আর কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটে লোকসানের বোঝা বইতে না পেরে শেষ পর্যন্ত খামার বন্ধ করে দিতে বাধ্য হন। আমার 3টে শেডে মুরগি ধরানোর ক্যাপাসিটি ছিল প্রায় ৮,০০০। মুরগির বাজার খারাপ হওয়ার কারণেই আমি এই ব্যবসা থেকে এখন লসে যার কারণে ব্যবসা ছাড়িয়ে দিছি। ২০০৪ সাল থেকে রংপুরে ব্যাপকভাবে গড়ে ওঠে খামার ভিত্তিক পোল্ট্রি শিল্প। এক সময় লক্ষাধিক মুরগির বড় বড় খামারও ছিল এই অঞ্চলে। তবে ২০০৭ সালে অ্যাভিয়ান ফ্লু এবং ২০১৯ সাল থেকে পোল্ট্রি খাদ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও কর্পোরেট সিন্ডিকেটে এই শিল্পে নেমে আসে বড় ধরনের ধস। আমরা যে পুঁজি নিয়ে নামছিলাম, পুঁজি আমাদের শেষ, এখন আর আমরা খামার করতে পারতেছি না। টাকা পয়সা, বিদ্যুৎ সবকিছু খরচ বেশি। যেহেতু খামারির পুঁজি নেই এবং এই দুর্বলতাটার সুযোগ নিয়ে কর্পোরেট কোম্পানিগুলো কম মূল্যে ডিমটাকে গ্রহণ করে তারা অতি মুনাফা করে ডিমটা বিক্রি করতেছে। তবে জেলা প্রাণী সম্পদ দপ্তরের দাবি, আধুনিক ব্যবস্থাপনা না মানায় ক্ষতির মুখে পড়ছেন অনেক খামারি। প্রযুক্তিগত সহায়তা আমাদের কাছে যোগাযোগ থাকলে তারা এই ড্রপ আউট সম্ভাবনাটা কমে যাবে। আরেকটি হলো যে তাদের খাদ্য খরচটা কমাতে হবে, তাহলে তাদের আয়টা বাড়বে। রংপুর বিভাগে বর্তমানে নিবন্ধিত, অনিবন্ধিত ও বন্ধ খামার মিলিয়ে মোট খামারের সংখ্যা ১,২০,২১৬টি। লোকসানের দায়ে এভাবেই মুরগি পালন ছেড়ে দিচ্ছেন খামারিরা। বহুজাতিক কোম্পানিগুলোর সিন্ডিকেটে খাদ্য এবং বাচ্চার দাম বাড়ায় এই পেশা থেকে মুখ ফিরে নিচ্ছেন অনেকেই। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ে চা বাগানগুলোতে শুরু হয়েছে প্রুনিং কার্যক্রম। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা 2 মাস চা পাতা উত্তোলন ও চা প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ থাকায় এই সময়টাকে কাজে লাগিয়ে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। বিস্তারিত পঞ্চগড় থেকে সোহাগ হায়দারের রিপোর্টে। নতুন কুড়ি ও পাতা উৎপাদনের প্রস্তুতিতে কোথাও পরিষ্কার করা হচ্ছে আগাছা, কোথাও আবার গাছের মাথা ও ডালপালা ছেটে দেওয়া হচ্ছে। এতে করে পুরো বাগান জুড়েই কর্মচাঞ্চল্য দেখা গেছে। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ের চা বাগানগুলোতে শুরু হয়েছে পুনিংয়ের কাজ। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা 2 মাস চা পাতা উত্তোলন ও চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধ করা হয়েছে। বাগান মালিক ও শ্রমিকরা জানান, গেল কয়েক বছর ধরে চা চাষিরা নানা সিন্ডিকেটের শিকার হলেও জেলা প্রশাসন ও বাংলাদেশ চা বোর্ডের সহায়তায় আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তবে এখনো কীটনাশক সংকট সহ রয়ে গেছে কিছু সমস্যা। যদি চার দাম না দেয় তাহলে আমরা মনে ভাতে পাবো না। আমাদের মজুরি দিতেছে 500, এখন ভাও বাজার তো বেশি, পোষাইতেছে না। আগামীতে যেন আমরা ভালো দাম পাই, যেহেতু উৎপাদন খরচ বাড়ছে চা পাতা। 2025 সালে ভালো মানের চা উৎপন্ন হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2025 সালে পঞ্চগড় জেলায় চা উৎপাদন হয়েছে ১,৭২,৪৭,৯৬৬ কেজি। আগের অর্থ বছরের তুলনায় বেড়েছে ৪৯,২৯,১১৮ কেজি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে চা চাষের পরিধিও। এবার জাতীয় উৎপাদনের 22% চা উৎপাদন হয়েছে পঞ্চগড়ে। 2025 সালে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছে তার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকার মতো। এই চা শিল্প রক্ষায় আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। চা পাতার মান রক্ষার জন্য আমরা নিয়মিত মোবাইল বুট করেছি। বর্তমানে এই অঞ্চলে প্রায় 11,600 একর জমিতে চা চাষ হচ্ছে। গেল বছর 9,77,46,000 কেজি সবুজ চা পাতার বিপরীতে উৎপাদিত হয়েছে 2,02,42,000 কেজি চা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ভালো ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় হিলির আগাম জাতের আলু চাষিরা। ব্যবসায়ীরা বলছেন, কোল্ড স্টোরেজ ভাড়া ও বাজারে পুরাতন আলুর সরবরাহ বেশি থাকায় নতুন আলুর দামে ধস নেমেছে। রপ্তানি শুরু হলে দাম বাড়ার আশা স্থানীয় কৃষি বিভাগের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়া এলাকায় আগাম জাতের আলু চাষ করেন কৃষকরা। উৎপাদিত এসব আলু বিক্রির জন্য হিলির খটরা মাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বসানো হয়েছে অস্থায়ী আলুর হাট। প্রায় 30 বছর ধরে আলুর মৌসুমে বসে এই হাট। প্রতিদিন এখানে 50 লাখ টাকার আলু কেনাবেচা হয়।
এবছর ফলন ভালো হলেও দাম কম হওয়ায় হতাশ কৃষকরা। বিঘা প্রতি আলু উৎপাদনে খরচ পড়েছে 25 থেকে 30 হাজার টাকা, অথচ ছোট জাতের প্রতিমন আলু বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়, আর বড় জাতের আলু 1000 থেকে 1050 টাকায়, যা গত বছরের তুলনায় অনেক কম। আলু নিয়ে আসলে খুব সুবিধা হচ্ছে। আমরা গ্রামের মধ্যে, আমার পার্শ্ববর্তী গ্রাম, আমাদের এখানে আসে আলু দিচ্ছি। বিগত বছরের তুলনায় এবার আলুর দাম অনেক কম, যেটা স্টোরে পুরাতন আলু থাকার কারণে আমরা যারা ব্যবসা করি তাদেরও লস, কৃষকদেরও লস। এখান থেকে যে টাকাটুকু ওঠে সেই টাকাটা আমরা সমুদায় মসজিদে ভাগ করে দিই। এলাকায় যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোকে ভাগ বন্টন করে দেওয়া হয়। এদিকে কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলন ভালো হয়েছে। রফতানি শুরু হলে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা তাদের। আগাম জাতের আলুটা আসলে সময় কম লাগে এবং সাশ্রয়ী, এবং কৃষকরা আসলে এই জন্য এই আগাম আলুর প্রতি দিন দিন উৎসাহী হচ্ছে, এবং আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি। চলতি মৌসুমে হিলিতে 150 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। সময় সংবাদ, হিলি। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দিন দিন বাড়ছে সরিষার চাষাবাদ। এতে 2 ফসলি জমি পরিণত হচ্ছে 3 ফসলিতে। ভালো ফলনের পাশাপাশি এবার ন্যায্য দাম পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা। বিনামূল্যে বীজ ও সার বিতরণ সহ কৃষকদের প্রয়োজন মতো পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। সবুজের মাঝে হলুদ, যেন অপরূপ সাজে সেজেছে হাকিমপুরের ফসলি জমি। আমন ধান কেটে বোরো রোপণের মাঝের সময়ে আগে বেশিরভাগ জমি পড়ে থাকতো, কিন্তু সরকারিভাবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করায় এখন তা পরিণত হয়েছে ফসলের জমিতে। কৃষকরা জানান, বিঘা প্রতি সরিষা চাষে 5000 টাকা খরচ হয়। খরচ বাদ দিয়ে লাভ হয় কম বেশি 10,000 টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন ও দাম পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। গত বছর লাগাইছিলাম 5 বিঘা, এবার লাগাইছি 9 বিঘা। অল্প খরচে সেচও কম লাগে, অনেক সময় লাগে না। আমরা যদি 5000 টাকা খরচ করি তাহলে 10,000 টাকা আমাদের বিক্রি হয়। এটা আমাদের একটা বাড়তি আবাদ, অল্প সময়ে তার মধ্যে আমাদের জমিটাও রেডি থাকে। সরিষার টাকা দিয়ে আমার ওই ইরি আবাদটা হয়ে আসে। তেলের আমদানি নির্ভরতা কমাতে 1400 জন চাষিকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সরিষার চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্য রয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। হাকিমপুর উপজেলায় আসলে আমাদের কৃষক ভাইদের আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষার বীজ এবং রাসায়নিক সার বিতরণের মাধ্যমে দিন দিন আসলে সরিষা ফসলের জনপ্রিয়তা বাড়ছে। আশা করছি আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে আছে, কৃষক ভাইরা ভালো ফলন পাবে। গত বছর উপজেলায় 2730 হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হলেও এবার হয়েছে 3900 হেক্টর জমিতে। সময় সংবাদ, হিলি। শীতে কাঁপছে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের মানুষ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আরো জানাতে জেলা শহরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল, উত্তরের জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁও কিন্তু শীত জেঁকে বসেছে। বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে শীতের যে তীব্রতা, সেই শীতের তীব্রতা কিন্তু ভয়াবহ আকারে রূপ ধারণ করেছে। এতে করে স্বাভাবিক যেই মানুষের যে চলাফেরা তা কিন্তু ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় বিষয় আমরা যেটি লক্ষ্য করছি, যারা ছিন্নমূল মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তাদের যেই গরম কাপড়, সেই গরম কাপড়ের অভাবে যারা ছিন্নমূল মানুষ আছে তারা আদালতের প্রাঙ্গণে এবং রেললাইনের প্ল্যাটফর্মে তারা কিন্তু শুয়ে বসে দিন পার করছে। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি, যারা দরিদ্র মানুষ আছে গ্রামাঞ্চলের, তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ বাড়ছে এবং দুর্ভোগের কারণে তাদের কষ্টটা যেভাবে বেড়েছে শীতে, এতে কিন্তু সীমাহীন দুর্ভোগ বলা চলে। আমরা এটি লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলার যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে এই শীতের কারণে উপচে পড়া রোগীর যেই ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে বয়োবৃদ্ধরা এবং শিশুরা। শিশু ওয়ার্ডে আমরা যোগাযোগ করে কথা বলেছিলাম যে যারা দায়িত্বরতরা আছে, অর্থাৎ সেখানকার চিকিৎসক, তারা বলছেন যে এই সময়টাতে ডায়রিয়া এবং নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিনেই যেই পরিমাণ রোগী স্বাভাবিকভাবে ভর্তি থাকতো, তার চেয়ে কয়েক গুণ বেশি শিশু রোগী সেখানে ভর্তি থাকছে। একই অবস্থা কিন্তু ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের যে অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে, সেই অন্যান্য ওয়ার্ডগুলোর চিত্রও কিন্তু একই রকম। কারণ রোগীর যেই প্রকোপ, সেই রোগের প্রকোপে নানা রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। পাশাপাশি এটিও আমরা বরাবরই লক্ষ্য করে থাকি যে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে
যে দিনের বেলা ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশায় পুরো আচ্ছন্ন থাকছে শহর, এবং দিনের বেলাতেও আমরা দেখছি যে হেডলাইট জ্বালিয়ে সড়কে যান চলাচল করছে। এতে করে দুর্ঘটনার যে প্রবণতা সেটিও কিন্তু বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিক যারা রয়েছে, যারা যানবাহনের সাথে যুক্ত রয়েছে চালকরা, তারাও কিন্তু আমাদেরকে বলছে। এবং এটিও বলছে যে উত্তরের জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলে সবচেয়ে বেশি ঘন কুয়াশা। এই ঘন কুয়াশার কারণে কিন্তু ঢাকা থেকে যেই যাত্রীবাহী বাসগুলো আসে, যাদেরকে যাত্রী নিয়ে আসে এবং যাতায়াত করে, এদের যেই দীর্ঘ সময় লাগছে যাতায়াতে, সে কারণেই ঘন কুয়াশার কারণে কিন্তু এই সময়টা বেশি লাগছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রতিবারই লক্ষ্য করি যে ঠাকুরগাঁয়ের যেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা কিন্তু শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসে, তবে এবার কিছুটা কম। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও এখনও কিন্তু অপ্রতুল বলে আমাদেরকে জানিয়েছেন অনেকেই। তো এই ছিল ঠাকুরগাঁ থেকে সবশেষ শীতের পরিস্থিতি নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। দেশের বাইরের খবর, আবারও গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দ্বীপটি নিতে বিরোধিতা করা দেশের ওপর শুল্ক আরোপ করা হবেই। ইউরোপ বলেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা ছাড় দেবে না। গ্রিনল্যান্ড নিয়ে নিজের সিদ্ধান্তেই আটকে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ট্রাম্প ঘোষণা করেছেন, যদি ইউরোপ তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে সমর্থন না দেয়, তবে মার্কিন বাজারে ইউরোপের 8টি দেশের পণ্যে শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক 1 ফেব্রুয়ারি থেকে 10% আর জুন থেকে 25% পর্যন্ত বাড়তে পারে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য রয়েছে এই শুল্কের আওতায়। ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনমার্কের নেতারা বলছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধুই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের অধিবাসীদের। ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপের প্রতিরক্ষা খাতে শেয়ার বাড়লেও গাড়ি, প্রযুক্তি ও বিলাসী পণ্যের শেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের প্রশংসা করেছে এবং ইউরোপের নেতাদের সমালোচনা করছে। রাশিয়া এই পরিস্থিতিকে ইউরোপের বিভাজন হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা জোটের শক্তিকে দুর্বল করতে পারে বলেও তারা মনে করছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা রাশিয়ার জন্য সুসংবাদ বলেই মনে করছে মস্কো। অন্যদিকে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড থেকে আইসব্রেকার কিনছে। ফিনল্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় আইসব্রেকার ডিজাইনার। নতুন 11টি আইসব্রেকার মার্কিন কোস্টগার্ডের জন্য অর্ডার করা হয়েছে, যার মধ্যে 4টি ফিনল্যান্ডে, বাকি 7টি যুক্তরাষ্ট্রে নির্মাণ হবে। বিশ্লেষকরা বলছেন, আইসব্রেকার ব্যবহার করে আর্কটিক মহাসাগরের বাণিজ্যিক ও প্রতিরক্ষা কৌশল শক্তিশালী করতে চায় ওয়াশিংটন। নাদিম মারজান, সময় সংবাদ। পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী নন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেন জুড়ে আবারও অন্ধকার। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 5টি অঞ্চল। খার্কিভে আলাদা হামলায় এক নারী নিহত হয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 30টি বাড়ি। শীতের মধ্যে জ্বালানি সংকট নিয়ে চাপ বাড়ছে কিয়েভের ওপর। সোমবার স্থানীয় সময় রাতে আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, 145টি ড্রোনের মধ্যে 126টি ভূপাতিত করা হয়েছে। তবুও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুমি, ওডেসা, খার্কিভ, দিনিপ্রোপেত্রোভস্ক ও চেরনিহিভ। জরুরি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। দক্ষিণের ওডেসা অঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি আবাসিক ভবনে ড্রোনের আঘাতে অন্তত 1জন আহত হয়েছেন। খার্কিভে আলাদা হামলায় এক নারীসহ হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র দাবি করেন, ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করছে রাশিয়া। অন্যদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালাতে চান ইউক্রেনের আলোচকরা। তবে রাশিয়াকে কোনো কূটনৈতিক অগ্রাধিকার দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। এছাড়া পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী নন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউস বলছে, আপাতত ট্রাম্প জেলেনস্কি দ্বিপাক্ষিক বৈঠকের কোনো পরিকল্পনাও নেই। তীব্র শীত ও লাগাতার হামলার কারণে আগেই জ্বালানি নিয়ে জরুরি অবস্থা বিরাজ করছে ইউক্রেন জুড়ে। কিয়েভের মেয়র জানান, রাজধানীর প্রয়োজনে মাত্র অর্ধেক বিদ্যুৎ এখন মজুত রয়েছে। এর মধ্যেই পারমাণবিক কেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ লক্ষ্য করেও হামলার আশঙ্কা প্রকাশ করেছে কিয়েভ। এমনকি আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA নতুন করে পরিদর্শক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানরা প্রয়োজনের তুলনায় কম কাজ করছেন বলে অভিযোগ করেছেন চ্যান্সেলর মের্জ। একই সঙ্গে
কর্মস্থলে যখন তখন ইচ্ছাকৃতভাবে অসুস্থতাজনিত ছুটি কাটাচ্ছে বলেও জানান তিনি। চ্যান্সেলরের এই অভিযোগের তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল সহ স্থানীয়রা। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। কর্মক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ থাকার পরেও কাজ করতে অনীহা জার্মানদের, আর আজকাল ইচ্ছে করেই কাজে ফাঁকি দেওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। খোদ নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন অভিযোগের তীর ছুঁড়েছেন জার্মান চ্যান্সেলর। শুধু তাই নয়, জার্মানরা সুযোগ বুঝেই অসুস্থতার কথা বলে সপ্তাহের পর সপ্তাহ ছুটি কাটাচ্ছেন, যা চিন্তার বিষয় বলেও মন্তব্য করেন চ্যান্সেলর মেয়ার্স। কয়েকদিন আগে দেশটির বাডেন বিউটেনবার্গ অঙ্গরাজ্যে সেনাবাহিনীর তহবিল সংগ্রহ বিষয়ক একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, কয়েক বছর আগে করোনা প্রাদুর্ভাবের সময় একটা নিয়ম করা হয়েছিল। সে সময় যে কোনো কর্মী তার নিজ কর্মস্থলে টেলিফোনেই অসুস্থতার কথা জানালে তৎক্ষণাৎ ছুটি মঞ্জুর হতো। সে নিয়ম এখনো বলবৎ আছে। এমন নিয়ম কি এখনো থাকা উচিত? গণমাধ্যমকে প্রশ্ন ছুড়ে দেন মেয়ার্স। কর্মক্ষেত্রে এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি সামনের দিকে এগোবে না বলেও মন্তব্য করেন মেয়ার্স। এর আগে শিল্প বাণিজ্য বিষয়ক আরও একটি সভায় যোগ দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, সপ্তাহে মাত্র 4 দিন কাজ আর 3 দিন ছুটি নিয়ে ঘরে বসে থাকা সম্ভব নয়। এ নিয়ম ভবিষ্যতের জন্য অশনি সংকেত। তবে জার্মানির সাধারণ নাগরিকদের বিরুদ্ধে অসন্তোষের তীর না ছুড়ে 14% থেকে এক লাফে 74% বেড়ে যাওয়া জ্বালানির দাম কমানো ও দেশ জুড়ে জ্বালানির যোগান নিশ্চিত করার পাশাপাশি ভঙ্গুর অর্থনীতির চাকা আরও দ্রুত ঘোরানোর পরামর্শ দেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানরা আগের যে কোনো সময়ের তুলনায় কিছুটা অলস জাতিতে পরিণত হয়েছে। একই সাথে সুযোগ পেলেই অসুখের নামে বছরে কয়েক সপ্তাহ সময় কাটান। জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্যকে অপরিপক্ক ও অগ্রহণযোগ্য বলছে দেশটির সংসদে বিরোধী দল এবং এদেশের সাধারণ জনগণ। জনগণের পেছনে না লেগে নিজের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতিকে মজবুত করা এবং একই সাথে ভূ রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান সমালোচকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন গণমাধ্যমে 21 জানুয়ারির মধ্যে বিসিবিকে আইসিসির কাছে সিদ্ধান্ত জানানোর কথা বললেও এর কোনো সত্যতা নেই বলে দাবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের। আইসিসির কাছ থেকে এখনো ভালো খবর পাওয়ার প্রত্যাশা রাখছেন তারা। সর্বোচ্চ গোপনীয়তায় আইসিসির সঙ্গে বৈঠক, একটা বিবৃতি দিয়ে দায় এড়িয়েছে বিসিবি। টি-20 বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলু পেটেছেন বোর্ড কর্তারা। তবে আইসিসির সঙ্গে বৈঠকের পরদিনই আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের রিপোর্টে ভুল দাবি করা হয় বিসিবির বিবৃতিকে। সংবাদে তাদের দাবি, বাংলাদেশে এসে বিসিবিকে আলটিমেটাম দিয়ে গেছে আইসিসির প্রতিনিধি। ভারতে বিশ্বকাপ না খেললে সুযোগ দেয়া হবে অন্য দলকে। তারা আরও দাবি করে 21 জানুয়ারির মধ্যেই বিসিবিকে জানাতে হবে ভারতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু স্বল্প সময়ের সংবাদ সম্মেলনে এসে এগুলো অস্বীকার করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। 30 সেকেন্ড কথা বলে এক প্রকার হন্তদন্ত হয়ে চলে যান আমজাদ হোসেন। তবে অস্বীকার করলেও সংবাদ মাধ্যম এএফপি নয়াদিল্লি শাখার দাবি, বিকল্প দল ঠিক করেছে আইসিসি। তারা বলেছে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড। যদিও এখনো আশায় বুক বেঁধে আছেন বিসিবি কর্তারা। সবাই মিলে আমরা কথা যোগাযোগ করছি না, এটা হয়ও না। উনি যেদিন মিটিংয়ে করেছিলেন ওই দিন হয়তো কয়েকজন ইয়ে করেছেন, ওনারা ভালো বলতে পারবেন। আর এটা তো ধরেন একটা খুব ওনাদের একটা ডেলিকেট ইস্যু। এই ব্যাপারে আমরাও এখনো পর্যন্ত আমরা অতটুকু জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন। এদিকে নানা বিতর্কের জন্ম দেয়া এম নাজমুল ইসলাম উত্তর দিয়েছে বিসিবির কারণ দর্শানো নোটিশের। এবার এ নিয়ে মুখ খুললেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। তো সেই ব্যাপারে শোকজের উত্তরটা আমরা এটা বোর্ডের মাধ্যমে এটা বোর্ডে যাবে। বোর্ডে থেকে আমরা এটা আলোচনা করে এটা পরবর্তী কি হবে এটা আমরা জানাতে পারবো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
শিগগিরই কেটে যাবে স্থবিরতা, অবসান হবে সব জটিলতার। শেষ পর্যন্ত দাবি মেনে ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ম্যাচ। অপেক্ষার প্রহর গুনছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। ভারতীয় গণমাধ্যমে নানা রকম গুঞ্জন থাকলেও মেগা ইভেন্টে অংশগ্রহণের আশা ছাড়েননি সাবেক অধিনায়ক। তবে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার পক্ষে নন পাইলট। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সোমবারের খবরটা বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে ছড়ায় হতাশা। যদিও এদিন ব্রিফিংয়ে বিসিবির দুই পরিচালক সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আমজাদ ফায়াজুরদের সুরে গলা মিলিয়েছেন আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলটও। 3 কর্মকর্তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কেবল তারই। দেশের জার্সিতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারা কতটা গৌরবের তা তো সাবেক অধিনায়কই ভালো উপলব্ধি করতে পারেন। তাই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ পর্যন্ত মেগা ইভেন্টে অংশগ্রহণ নিশ্চিত হবে টাইগারদের, আশা পাইলটের। আমি মনে করি যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবেন এবং সেটা যদি একটা সুন্দর আইসিসি যদি খুব নিউট্রাল থাকেন, তারা হয়তো ইভেন্ট এখনও কিন্তু অনেক বেশ কিছু সময় আছে। আমার মনে হয় যে অনেক সময় আছে, তারা কিন্তু ইচ্ছা করলে হয়তো পারবেন যদি আইসিসি নিউট্রাল থাকেন। অবশ্য বিশ্বকাপ খেলতে চাইলেও আপোষ করতে রাজি নন পাইলট। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা নিয়ে ঝুঁকির প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। টাইগারদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়ে আইসিসির কাছে পাঠানো হয়েছে চিঠি। যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনো। শেষ পর্যন্ত দাবি না মানলে বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবে বিসিবি, আরও একবার স্পষ্ট করেন খালেদ মাসুদ। দেশের মানুষ ক্রিকেটকে খুব পছন্দ করেন এবং আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার আমাদের দেশের ফিলিংসটা বুঝতে হবে, দেশের মানুষ কী চান। ক্রিকেট প্লেয়াররা যে আজকে আমরা এত পপুলার কেন হয়েছি, দেশের মানুষের জন্যই তো হয়েছি। তো দেশের জন্য যদি আমরা কাজ না করতে পারি, দেশের যদি ডিসিশনগুলো দেশের মানুষকে নিতে হবে এবং দেশের পক্ষ থেকেই আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড এবং আমাদের স্পোর্টসের মিনিস্ট্রি যারা আছেন তারা নিশ্চয়ই আমাদের দেশের জন্যই কথা বলবেন এবং আমরা সেটাতেই মনে করি অনড় থাকা উচিত আমাদের। শুধু এবার নয়, ভবিষ্যতেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে আরও আন্তরিকতা আশা করেন বিসিবি কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় আসন্ন টি-20 বিশ্বকাপের সব ধরনের প্রস্তুতি স্থগিত করে দিয়েছে পাকিস্তান। আইসিসি জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ বর্জনের গুঞ্জন শোনা যাচ্ছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উলটপালট দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, টাইগারদের পূর্ণ সমর্থন দিচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ইস্যুতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছেন, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষ বেশ কয়েকটি গণমাধ্যম। যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয়, সেই সময় কি করবে সেটা নিয়েও একটা পরিকল্পনা সাজানো হবে। তাই একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে পাকিস্তান বোর্ডের? এর পেছনে আছে বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তা। টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। তবে তাদের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যুক্তিসঙ্গত ও ন্যায্য বলেও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজস্ব অবস্থান পুনর্বিবেচনা করতে পারে, এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি। সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবার প্রভাব ফেলতে পারে পুরো টি-20 বিশ্বকাপেই। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আসরটি হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে, নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটকে। ভারতীয় গণমাধ্যম অবশ্য ভিন্ন কিছু দাবি করছে। তারা বলছে পাকিস্তান বোর্ড থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং পাকিস্তানি গণমাধ্যম অতিরঞ্জিত করে এসব প্রকাশ করছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
এদিকে এএফপি দিল্লি শাখা থেকে প্রকাশিত সংবাদকে গুজব বলে উড়িয়ে দিল বিবিসি। বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেয়ার বিষয়ে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বলে দাবি এই গণমাধ্যমের। সকাল থেকে এএফপির দিল্লি শাখার এক সংবাদে মন খারাপ হয়ে যায় বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। সেখানে দাবি করা হয় আইসিসি নাকি বাংলাদেশের বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে বলেছে স্কটল্যান্ডকে, কিন্তু দিন গড়িয়ে বিকেলে এই সংবাদটির সত্যতা নেই বলে দাবি করছে বিবিসি। গণমাধ্যমটির ক্রীড়া সাংবাদিক টিমোথি আব্রাহাম তার প্রতিবেদনে বলেন, আইসিসির সঙ্গে স্কটল্যান্ডের কোনো প্রকার যোগাযোগই হয়নি এখন পর্যন্ত। এমনকি স্কটিশ কর্তৃপক্ষ কোনো প্রকার যোগাযোগ করেনি আইসিসি কর্তাদের সঙ্গে। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্তকে স্কটল্যান্ড ক্রিকেট সম্মান করে বলেও দাবি আব্রাহামের। উইজডেনের বর্ষসেরা টি-20 দলে জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান। গেল বছর এই সংস্করণে দুর্দান্ত পারফর্ম করায় স্বীকৃতি পেলেন তিনি। 2025 সালে অন্তত 150 ওভার বল করা এমন ক্রিকেটারদের মধ্যে লাল সবুজ পেসারের গড় ছিল সবার সেরা। 43 ম্যাচ খেলে 59 উইকেট শিকার করেন মুস্তাফিজ। তার ইকোনমি রেট ছিল মাত্র 6.78। ক্যারিয়ারের সেরা সময়ই হয়তো পার করছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে 2025 সাল তার কেটেছে দুর্দান্ত। সেটা বিবেচনায় নিয়ে 9 কোটি 20 লাখ রুপি খরচ করে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছিল বাংলাদেশি পেসারকে। বিসিসিআইয়ের সংকীর্ণ মানসিকতার জন্য মোস্তাফিজের আইপিএল খেলার সম্ভাবনা নষ্ট হলেও এবার অন্যভাবে সম্মানিত হলেন তিনি। ক্রিকেটের বাইবেল খ্যাত বিখ্যাত ব্রিটিশ প্রকাশনা উইজডেন বছর জুড়ে যারা দুর্দান্ত পারফরমেন্স করেন তারাই জায়গা পান সেখানে। এবার সেই স্বীকৃতি বাগিয়েছেন মোস্তাফিজুর রহমান। গেল বছর দুর্দান্ত পারফর্ম করে জায়গা করেছেন উইজডেনের বর্ষসেরা টি-20 একাদশে। কমপক্ষে 150 ওভার বল করেছেন এমন ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ করে তাদের একাদশ ঘোষণা করে উইজডেন। গেল বছর 156.5 ওভার বল করে মোস্তাফিজ শিকার করেছেন 59 উইকেট। তার চেয়েও দুর্দান্ত ছিল তার ইকোনমি। ওভার প্রতি মোস্তা রান দেন মাত্র 6.78। তার মতো এতটা ইকোনমিক্যাল আর কেউই ছিল না গত বছর। 2025 সালে ন্যূনতম 150 ওভার বল করা পেসারদের মধ্যে লাল সবুজ পেসারের 18.03 গড়ে বোলিং ছিল সবার সেরা। স্ট্রাইক রেটের বিচারে ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডার ছিলেন তার চেয়ে সামান্য এগিয়ে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনিও জায়গা পেয়েছেন উইজডেনের বর্ষসেরা টি-20 দলে। এই স্কোয়াডের বাকি দুইজন স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। এই একাদশে মোস্তাফিজের পাশাপাশি আরও একজন পেসারকে জায়গা দিয়েছে উইজডেন। নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফির গড় মোস্তার চেয়ে ভালো হলেও তিনি ছিলেন খরুচে। আন্তর্জাতিক ক্রিকেটে 34 উইকেট পাওয়া ডাফি গেল বছর শিকার করেছেন 58 উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের উইজডেনের রাস্তা চেনেন সাকিব আল হাসান। 2009 সালে সর্বপ্রথম টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ারের খেতাব জেতেন তিনি। সেরা একাদশে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার জায়গা করেছেন একাধিকবার। এছাড়াও একবিংশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবেও তার নাম ঘোষণা করে উইজডেন। 2011 সালে তামিম ইকবাল হন সেরা 5 ক্রিকেটারের একজন, আর গতবার তাসকিন জায়গা করেন সেরা ওয়ানডে একাদশে। এস এম ইকবাল, সময় সংবাদ। বিপিএল এলিমিনেটরে বাঁচা মরার মিশনে সিলেটের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টিকে থাকার মিশন দু দলের সামনেই। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে উড়িয়ে এনেছে সিলেট টাইটান্স। বিপিএল প্লে অফে দিনের প্রথম ম্যাচে শেরেবাংলায় দুপুর 1টায় মাঠে নামবে দু দল। কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। বিপিএল এর বাঁচা মরার মিশন দু দলের সামনে। পা ফসকালেই যে বিপদ। এলিমিনেটর খেলে জয় পেলেই কেবল আসরে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে তারা। এবারের বিপিএলটা একেবারেই প্রত্যাশা অনুযায়ী হলো না গেলবারের রানার্স আপ রংপুর রাইডার্সের। আসরের প্রথম ম্যাচ জিতে এরপরই একটা হার, তারপর টানা 3 ম্যাচ জিতে আসা জাগালেও পরের গল্পটা ব্যর্থতায় মোড়ানো। আবারও পরপর 3 ম্যাচ হেরে যায় দলটা। যদিও শেষ 2 ম্যাচে আবারও জয় পায় মিকি আর্থারের দল, তবে তাতেও কোয়ালিফায়ার নিশ্চিত করতে পারেনি রংপুর। আসরে টিকে থাকার মিশন নিয়ে জিততেই হবে এই দলটাকে। বোলিংয়ে মুস্তাফিজ, ফাহিম আশরাফদের সঙ্গে ভরসার নাম নাহিদ রানা, আর ব্যাটিংয়ে কোচের আস্থার জায়গা দাভিদ মালান ও তাওহিদ হৃদয়। আমাদের গুরুত্বপূর্ণ মিশন শুরু হতে যাচ্ছে। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। আমার দলের সবাইকে নিয়ে আমি সন্তুষ্ট। সিলেটের বিপক্ষে ম্যাচের আগে নতুন করে কোনো ক্রিকেটারকে আমরা যুক্ত করছি না। তাওহিদ হৃদয়, ফাহিম আশরাফদের নিয়ে আমি খুশি। ওদের ফর্ম আমাকে স্বস্তি দিচ্ছে। সেরা একাদশী আমি পাবো এখান থেকে। সিলেটের বিপক্ষে জিততে আমরা আত্মবিশ্বাসী। শুধু তাই নয়, যে কোনো দলের বিপক্ষে জয়ের জন্যই আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটাও আমরা জিতব। শেষ 4-এর লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে সিলেট টাইটান্স।
টাইটানসও। আসর জুড়ে 10 ম্যাচে মাঠে নেমে 6টিতে জয় আর 4 হারে অস্বস্তিতে দলটা। তবে রংপুরের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো প্রকার ভুল করতে চায় না তারা, তাই তো উড়িয়ে এনেছে ইংল্যান্ডের ক্রিস ওকস আর স্যাম বিলিংসকে। 4 ইংলিশকে নিয়ে মাঠে নামবে সিলেট, সঙ্গে আছে দেশীয় পারভেজ ইমন, আফিফ, ধ্রুবরা। দল বেশ পজিটিভ মাইন্ডসেট নিয়ে আছে। আমরা ভালো ক্রিকেট খেলছি, আমাদের সামনে নকআউটের ম্যাচ, আর আমাদের প্রতিপক্ষ রংপুর বেশ শক্তিশালী। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে, আক্রমণাত্মক ক্রিকেটই খেলবো। তবে দ্রুত উইকেট হারালে স্মার্ট ক্রিকেট খেলাও খুব জরুরি। দেখা যাক কি হয়। এলিমিনেটরে জিতলে সেকেন্ড কোয়ালিফায়ারে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে রাজশাহী কিংবা চট্টগ্রামকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। 30 ম্যাচের লড়াইয়ের পর শেষের রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ 12তম আসরের কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দল ছন্দে থাকায় ফাইনালের স্বপ্ন দেখছেন রাজশাহীর বিদেশি অলরাউন্ডার জিমি নিশাম। তবে গুঞ্জন থাকলেও এ ম্যাচে কেইন উইলিয়ামসনকে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন তিনি। মিরপুর কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। নানা আলোচনা সমালোচনা। বিপিএল এর 12তম আসর মাঝপথে বন্ধ হওয়ারও শঙ্কা জেঁকে বসেছিল একাধিকবার। তবে সবকিছু পেরিয়ে এখন শেষের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সামনে বাকি এখন নকআউট উন্মাদনা, প্লে অফের মহারণ। 6 দল থেকে এখন ফাইনালের দৌড়ে টিকে আছে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম আর সিলেট। টেবিলের শীর্ষে থাকা রাজশাহী কোয়ালিফায়ার খেলবে চট্টগ্রামের বিপক্ষে। শেষ দিকে জিমি নিশামকে ভিড়িয়ে এখন তারা আসরের অন্যতম শক্তিশালী। শুরুতে চুক্তি কম ম্যাচের হলেও এখন রাজশাহীর ভালোবাসায় ফাইনাল পর্যন্ত থেকে যেতে রাজি হয়েছেন কিউই ক্রিকেটার। বাড়তি উন্মাদনা যোগ করতে পারে কেইন উইলিয়ামসনের আগমন, তার সঙ্গে যোগাযোগ করছেন জিমি নিশাম। নিউজিল্যান্ডের সাবেক ক্যাপ্টেনের আপডেটটা তাই নিশামের কাছেই জানতে চাওয়া। আমাদের নিয়মিতই কথা হয়, বছরের পর বছর আমরা একসঙ্গে খেলেছি। গত কয়েকদিন বিপিএল এর শেষ ভাগে এখানে আসা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে সে এখনো এসএ টি20 খেলছে, তাই কিছু ফলাফলের উপর বিষয়টা নির্ভর করছে। তবে আশা করছি ওকে বাংলাদেশে আনতে পারবো। মনে হয় অনেকদিন হলো সে এখানে আসেনি। গেল বছরও ফরচুন বরিশালের হয়ে বিপিএল এ 1 ম্যাচ খেলতে এসেছিলেন জিমি নিশাম। তবে ম্যাচ না খেলেই করেছেন শিরোপা উদযাপন। রাজশাহী তো সময়টা কাটছে বেশ, দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী নিশাম। হ্যাঁ, গত বছর ট্রফি জিতেছিলাম, তবে বরিশালের শিরোপা জয়ে আমার খুব একটা অবদান নেই। এবার নতুন অভিজ্ঞতা, দায়িত্বটাও অনেক বেশি। যে কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে এলেই লক্ষ্য থাকে ট্রফি জয় করা। টপ 2 প্লে অফে থাকায় আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। দলটাও বেশ ভালো, সবাই আত্মবিশ্বাসী। এখন মোমেন্টাম ধরে রাখতে হবে। তবে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যাল শিবিরে খুব একটা হাকডাক নেই, নতুন করে আনছে না বড় কোনো বিদেশি তারকাকে। টানা ম্যাচ খেলার ক্লান্তিতে এদিন আনুষ্ঠানিক অনুশীলনও করেনি দলটা। হোটেলে বসেই রাজশাহীকে আটকানোর পরিকল্পনা আঁটছেন বাশার, বাবুল, শেখ মেহেদিরা। শরীফুল তানবীরের সঙ্গে বিদেশি মোহাম্মদ হারিস, আমির জামিলদের নিয়েই শিরোপার স্বপ্নে বুধ চট্টলার দলটা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুব বিশ্বকাপের খবর। জিম্বাবুয়েতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। স্বপ্নযাত্রার শুরুটা যেমন চেয়েছিল বাংলাদেশ, ঠিক তেমনটা হয়নি। ভারতের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ব্যাটারদের ভুলে হারতে হয় ইয়াং টাইগারদের। তবে হতাশার মাঝেও উজ্জ্বল ছিলেন পেসার আল ফাহাদ এবং ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। বল হাতে 5 উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন ফাহাদ। ব্যাট হাতে তামিম দেখিয়েছেন নিজের মুনশিয়ানা, যদিও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়নি সেগুলো। কিন্তু হারা ম্যাচ থেকেও আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশের বোলিং ইউনিট। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। 5 উইকেট তো সব, মানে যে কোনো খেলাতেই 5 উইকেট পেতে অনেক ভালো লাগে এজ এ বোলার। তো আলহামদুলিল্লাহ ভালো করছি, ভালো লাগতেছে। গ্রুপ পর্বের 1 ম্যাচ হারের কারণে এখন অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ডু অর ডাই লাল সবুজদের জন্য। শিরোপার রেসে টিকে থাকা এবং পরের রাউন্ডে যেতে হলে হারাতেই হবে কিউইদের। এমনকি থামলে হবে না সেখানেও, পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দেখাতে হবে নিজেদের ম্যাজিক। কিন্তু এ যাত্রায় বাংলাদেশের বড় প্রতিপক্ষ আবহাওয়া। টানা বৃষ্টিতে ম্যাচগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় একটু ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের, যদিও ক্রিকেটাররা ভাবছেন না সেগুলো নিয়ে। তাদের নিজেদের প্রস্তুতি টপ নচ। কন্ডিশন বলতে এখানে বৃষ্টি আছে, বাট আমরা ওইভাবেই মানে ট্রেনিং করছি আর কি, যে মানে বল একটু ভিজে প্র্যাকটিস করছি, বা কিভাবে এই কন্ডিশনের সাথে করা যায় ওইভাবে আমরা প্রিপারেশন নিয়েছি। সো এটা আমাদের কোনোরকম বেশি কিছু করতেছে।
অনেক কনফিডেন্ট, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো সামনের ম্যাচে যা আছে নিউজিল্যান্ডের সাথে আর ইউএস এর সাথে যে 2টা ম্যাচ আছে আমাদের পড়বে। তো আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক কনফিডেন্ট, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। অন্যদিকে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুযোগ পেয়েও পয়েন্ট হারাতে হয়েছে নিউজিল্যান্ডকে। বৃষ্টির কারণে ফল দেখেনি সে ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ব্ল্যাক ক্যাপদের সামনেও। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সাফ নারী ফুটসালে আবারও জয়ের ধারায় বাংলাদেশ। নেপাল জাতীয় নারী ফুটসাল দলকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটসাল দল। এই জয়ের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এলো বাংলাদেশ। 14 মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। 5 মিনিট পর ব্যবধান বাড়ান কৃষ্ণা রানী সরকার। তার গোলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করলেও নষ্ট করে গোলের একাধিক সুযোগ। তবে ভুল করেননি বদলিনামা ফুটবলার লিপি আক্তার। তার চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান 3-0 গোল করে লাল সবুজ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারায় লাল সবুজ। পরে দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে 3-3 গোলে ড্র করে সাবিনারা। রাউন্ড রবিন লিগের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। নেপালের সাথে ম্যাচ উইনে আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত। আমরা ম্যাচ বাই ম্যাচ উইন হতে চাই, তো আমরা সবার কাছে দোয়া চাই যাতে পরবর্তী ম্যাচগুলো উইন হতে পারি। পার্সোনালি 2টা ম্যাচে গোল পাই নাই, আজকের ম্যাচে গোল পাইছি, গোল করাইছি, ভালো লাগছে। আর আমাদের টিম ওয়ার্ক অনেক ভালো ছিল, টিমের বন্ডিংটা সবাইকে ফার্স্ট যা আছে সবাই ভালো। আর ম্যাচটা খেলছি, সবাই সুস্থ আছে এখন পর্যন্ত। তো নেক্সট ম্যাচ তো আরো ভালো খেলতে চাই আমরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে প্রশ্নবিদ্ধ হবে ভোট, দায় নিতে হবে নির্বাচন কমিশনকে, মত বিশ্লেষকদের। আস্থা ফেরাতে না পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ। ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, স্বাধীন হবে বিচার ব্যবস্থা, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানে রাজধানীর চাঁদখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর সন্ত্রাসীদের হামলা, প্রকাশ্যে গুলি করে কর্মকর্তাকে হত্যা, আশঙ্কাজনক 3 জন সিএমএইচে। সাঁড়াশি অভিযানে যৌথ বাহিনী। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, নতুন কিছু আসলে না ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। নতুন শিক্ষাবর্ষে আবারও বদলেছে পাঠ্যক্রম, বারবার পরিবর্তনে ব্যাঘাত ঘটে পড়াশোনায়। অভিযোগ শিক্ষার্থীদের, খাপ খাওয়াতে বেগ পেতে হয় মফস্বলের স্কুলগুলোর। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মিসবাউল আলিফ। ধন্যবাদ জোসুয়া। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।